সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা গত 3টি ক্লাসে স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন নিয়ে ইন ডিটেল আলোচনা করেছি। তো তোমাদের পরমাণুর গঠন এই বিষয়টি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা বোরের মডেল, রাদারফোর্ড মডেল এবং প্রাসঙ্গিকভাবে আরও কিছু আগের মডেল নিয়ে সেখানে আলোচনা করেছিলাম। আজকে আমি যেই মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের ক্লাসটি হবে পরমাণুর গঠনের গাণিতিক সমস্যাগুলি নিয়ে একটি ক্লাস। শিক্ষার্থীরা, তোমরা গত 3টি ক্লাসে যা যা দেখেছো তার উপর ভিত্তি করেই আমরা আজকে ক্লাসটি কন্টিনিউ করার চেষ্টা করব। আমি বোর্ডে দেখো একটি সমস্যা লিখে রেখেছি। কোনো বস্তু থেকে নির্গত ফোটনের শক্তি 1 × 10⁷ আর্গ, এর তরঙ্গ দৈর্ঘ্য 1.9878 অ্যাংস্ট্রন হলে কতগুলো ফোটন নির্গত হয়? শিক্ষার্থীরা, আমি এই প্রশ্নটি সলভ করার জন্য আমাকে কোন সূত্রে যেতে হবে? মনে রাখতে হবে, প্রশ্ন পড়ার পর আমাকে সূত্রগুলো সম্পর্কে মাথায় আইডিয়া রাখতে হবে, তাহলে চট করে অঙ্কটি করা যাবে। এই ধরনের প্রশ্ন সাধারণত এমসিকিউতে আসে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কি কি আছে। আমার এখানে শক্তি দেওয়া আছে, তার মানে এনার্জি ই ইকুয়াল টু হচ্ছে 1 × 10⁷ আর্গ। শিক্ষার্থীরা, প্রথম কথা হচ্ছে অঙ্ক করার সময় তোমাকে 3টা সূত্র অবশ্যই সিজিএস এককে করতে হবে, যেহেতু আমরা সেগুলো সিজিএস এককে প্রতিপাদন শিখেছিলাম। সেই 3টা সূত্র ছিল কি? ব্যাসার্ধের সমীকরণ, শক্তির সমীকরণ এবং বেগের সমীকরণ। এই 3টি সমীকরণ বা রাশিমালা আমাকে অবশ্যই সিজিএস এককে করতে হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে তোমার ইচ্ছা, তুমি চাইলে সেটা এসআই এককে করতে পারো, তুমি চাইলে সেটা সিজিএস এককে করতে পারো। তো আমি নর্মালি এইসব ক্ষেত্রে এসআই এককটাকেই বেশি প্রেফার করি। তাহলে দেখো, এখানে আমার আর্গ দেওয়া আছে। আর্গ কিসের একক? আর্গ হচ্ছে শক্তির একটি একক এবং সেটি হচ্ছে সিজিএস একক। তাহলে আমি এই আর্গটাকে কি করব? প্রথমে জুলে কনভার্ট করব। তাহলে 1 জুল সমান হচ্ছে 1 × 10⁷ আর্গ। এরপরে দেখো, এর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। ল্যামডার মানটা কিসে দেওয়া আছে? অ্যাংস্টনে। 1.9878 অ্যাংস্টন। শিক্ষার্থীরা, যেহেতু আমি এখানে জুল ব্যবহার করেছি, তাই অ্যাংস্টনটা আমাকে মিটারে নিতে হবে, কারণ মিটার হচ্ছে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক। তাহলে আমরা কিভাবে মিটারে নিব? এটাকে 10⁻⁻10 দিয়ে গুণ দিলে এটা মিটারে চলে যাবে। এই অঙ্কগুলো করার সময় প্রথমত প্রত্যেকটা একককে একই ধরনের ইউনিটে নিতে হবে, আইদার এসআই অথবা সিজিএস। বলা হচ্ছে কতগুলো ফোটন নির্গত হবে। তাহলে কতগুলো ফোটন নির্গত হবে এই জিনিসটি আমরা জানি না, তাই আমরা এটিকে ধরে নিতে পারি এক্স, ওয়াই, এন, যে কোনো একটি ধরা যেতে পারে। তাহলে আমি লিখছি, ধরি এক্স সংখ্যক ফোটন নির্গত হবে। এক্স সংখ্যক ফোটন নির্গত হবে। তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, ফোটন কি ছিল? ওই যে বস্তু থেকে প্রতিনিয়ত যে জিনিসগুলো নিরবিচ্ছিন্নভাবে না হয়ে বিচ্ছিন্নভাবে, আবার বলছি বিচ্ছিন্নভাবে যে জিনিসগুলো বের হয়, ম্যাক্স প্ল্যাঙ্ক সেটার নাম দিয়েছিলেন ফোটন। এবং এই ফোটনের কি আছে? শক্তি আছে। একটি ফোটনের শক্তিকে বলা হয় E = h⁴ অথবা hc/λ। তাহলে আমি যেহেতু এখানে ধরে নিয়েছি এক্স সংখ্যক ফোটন নির্গত হবে, তার মানে এটাকে এক্স দিয়ে গুণ দিতে হবে। তার মানে আমার এখানে আসতেছে, সুতরাং নির্গত শক্তি E = x। খেয়াল করো, আমার এখানে ল্যামডা দেওয়া আছে, তাই আমরা সূত্রটা ল্যামডায় লিখব। তাহলে hc/λ। ঠিক আছে। এখন দেখো, প্রশ্নে আমার ই এবং ল্যামডার মান দেওয়া আছে, দ্যাট ইজ এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এইচ আর সি এটা তো হচ্ছে ধ্রুবক, এটা আমরা সবসময় জানি, এটা দিতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা এইচ যেটা, সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻³
34 জুল সেকেন্ড। আমি এসআই এককে লিখছি কারণ আমি উপরের মানগুলো এসআইতে লিখেছি। সি কি? সি হচ্ছে আলোর বেগ, এটা তোমরা সবাই জানো। সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো শিক্ষার্থীরা, আমার এখানে এক্সের মানটা জানা নেই, তো এক্সটাকে আমি একপাশে নিয়ে আসি, বা এক্স ইকুয়াল টু নিচে চলে যাবে HC, উপরে হবে ই ল্যামডা। খেয়াল করো, ই ল্যামডা HC প্রত্যেকটি মান দেওয়া আছে। আমরা জাস্ট এখানে ইনপুট করে দিব। ইনপুট করে দিলেই আমরা এখানে এক্সের একটি নাম্বার পেয়ে যাব। ঠিক আছে, এখন আমি অঙ্কটি চট করে বানিয়ে দিয়েছি। যদি কোনো কারণে পূর্ণ সংখ্যা না হয় তাহলে তুমি নিকটবর্তী পূর্ণ সংখ্যায় সেটিকে রাউন্ডিং করে দিও, কারণ এখানে তো কতগুলো ফোটনের কথা জানতে চাওয়া হচ্ছে, তাই নিকটবর্তী সংখ্যায় রাউন্ড করে দিবে। কারণ এখানে আমরা যে ভ্যালুগুলো নিচ্ছি সেগুলো দশমিকের পরে কখনো 2 ঘর নিচ্ছি, কখনো 3 ঘর নিচ্ছি। তবে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রুল হচ্ছে দশমিকের পরে 4 ঘর নিতে হবে। 4 ঘর নেওয়া উচিত। আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে দশমিকের পরে 4 ঘর নেওয়াটা সবচেয়ে ভালো। তো ঠিক আছে, তাহলে তোমরা এটি বাসায় করলে এটির সমাধান করতে পারবে। আমরা এবার আরেকটি সমস্যা দেখতে চাচ্ছি। শিক্ষার্থীরা, এই সমস্যাগুলো খুবই সহজ, শুধুমাত্র তোমার সূত্রগুলো মনে থাকলেই এই প্রবলেমগুলো খুব সহজে সলভ করা যায়। সূত্র এবং ইউনিটগুলো সম্পর্কে তোমাকে ভালো আইডিয়া থাকতে হবে। আমরা এখানে একটা উদ্দীপকের মতো যদি আঁকার চেষ্টা করি, আঁকার পর আমি এইখানে ধরো দিয়ে দিলাম যে ইলেকট্রনটা এইখানে আছে, এইখানে ইলেকট্রন, আর এখানে আমি লিখলাম যে এক্স মৌল। এক্সের একটা ক্লু দিয়ে দিই, ক্লুটা দিয়ে দিই যে এক্স হচ্ছে প্রথম পর্যায়ের দ্বিপরমাণুক গ্যাস। দ্বিপরমাণুক গ্যাস। তোমরা নিশ্চয়ই জানো, উদ্দীপকে যখন কোনো গাণিতিক সমস্যা আসে তখন কিন্তু আমার সরাসরি কোনো মৌল বা যৌগের নাম দেয়া থাকে না, একটি ক্লু দেওয়া থাকে, এবং এই ধরনের প্রশ্নগুলো সাধারণত 3 মার্কসে আসে। তাহলে এই যে একটা ক্লু দেওয়া আছে, এই ক্লুটার রেজাল্ট বলতে পারলেই তুমি 1 নাম্বার পাবে। আমি প্রশ্নটা লিখি। প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকের উত্তেজিত ইলেকট্রনটি যে কক্ষপথে ঘূর্ণায়মান আছে ওই কক্ষপথে এর শক্তি কত হবে তা নির্ণয় কর। একটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি, প্রশ্ন জানতে চাচ্ছে তা নির্ণয় করো, তার মানে এই ক্ষেত্রে যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু তুমি সরাসরি লিখতে পারবে, কারণ জানতে চাচ্ছে ওই কক্ষপথের শক্তি। প্রশ্ন যদি বলতো যে ওই কক্ষপথের শক্তির রাশিমালা প্রতিপাদন করো, তখন কিন্তু আমরা এর আগের একটি ক্লাসে, দ্বিতীয় অথবা তৃতীয় ক্লাসে আমরা দেখেছিলাম, তৃতীয় ক্লাসে, যে কিভাবে শক্তির রাশিমালা বের করতে হয়। তাহলে রাশিমালা প্রতিপাদন করলে আসলে প্রমাণটা করতে হবে, আর নির্ণয় করো বললে আমি সূত্রটা জানি ধরে অঙ্কটা করতে হবে। এক্ষেত্রে অবশ্য তুমি যদি প্রমাণ করেও অঙ্কটা করো কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে এটা একটু লম্বা হবে, টিচার অবশ্য খুশি হবে যে তুমি বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছ। যাই হোক, তাহলে এখন দেখো এখানে যে ক্লুটা দেওয়া আছে, প্রথম পর্যায়ের দ্বিপরমাণুক গ্যাস এক্স। তাহলে এক্স প্রথম পর্যায়ে আছে 2টি মাত্র মৌল, হাইড্রোজেন এবং হিলিয়াম। তো সিম্পল, হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণুক, হিলিয়াম হচ্ছে এক পরমাণুক। তার মানে প্রশ্ন অনুযায়ী এক্স হচ্ছে অ্যাকচুয়ালি কে? হাইড্রোজেন। তাহলে এখন প্রথম পর্যায়ের দ্বিপরমাণুক গ্যাস থেকে আমরা বুঝলাম এটি হাইড্রোজেন, কিন্তু এই হাইড্রোজেন দ্বিপরমাণুক গ্যাস বা হাইড্রোজেন অণুটি এখানে কিন্তু পরমাণু অবস্থায় আছে। ঠিক আছে, এখানে সে পরমাণু অবস্থায় আছে। তাহলে উদ্দীপক অনুযায়ী এক্স হচ্ছে হাইড্রোজেন।
হাইড্রোজেন। আচ্ছা, তাহলে যেহেতু এর শক্তি জানতে চাচ্ছে, তাহলে আমরা জানি শক্তি E ইকুয়াল টু মাইনাস অফ, নিচে হচ্ছে এম স্কোয়ার এইচ স্কোয়ার, উপরে হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4। শিক্ষার্থীরা খেয়াল করো, এইখানে আমার জেড এবং এন এই দুটি হচ্ছে চলরাশি। জেড হচ্ছে যেই পদার্থটি বা যে পরমাণুটি দেয়া থাকবে তার কারণে ভ্যারি করবে, কারণ জেড বলতে কি বোঝায়? প্রোটন সংখ্যা। তাহলে আমি সরাসরি মানগুলো বসিয়ে দিই, মাইনাস অফ 2 ইন্টু 3.14 হোল স্কোয়ার। এম হচ্ছে ইলেকট্রনের ভর, আমরা জানি 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার 28। খেয়াল করো, এটি অবশ্যই তোমাকে সিজিএস এককে লিখতে হবে, কারণ আমরা এই সূত্রটি সিজিএস এককে প্রতিপাদন করেছি। তাহলে এত এম, জেডের মান হচ্ছে হাইড্রোজেনের জন্য 1, তাহলে 1 স্কোয়ার, আর ই টু দি পাওয়ার 4 এটা হচ্ছে -4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। অনেকেই প্রশ্ন করে, স্যার এখানে মাইনাসটা দিব কিনা? অনেক বইতেই মাইনাসটা দেয় না। খেয়াল করো, তুমি এখানে মাইনাস দিলেও যে কথা, না দিলেও সেই কথা, কেননা তোমার এখানে পাওয়ার হচ্ছে 4। তোমরা সবাই জানো যে কোনো মাইনাসের উপর পাওয়ার 2, 4, 6 অর্থাৎ জোর সংখ্যা থাকলে তখন কি হয়? সেটি পজিটিভ হয়ে যায়। সো তুমি মাইনাস দিলেও সেটা পজিটিভ আসবে, মাইনাস না দিলেও সেটা পজিটিভ আসবে, কাজেই কোনো প্রবলেম নেই। আচ্ছা, এন। এখন এন দেখো, আমার চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষপথে আছে, তার মানে এন এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার। আর এইচ এর মানটা আমার এখানে লিখতে হবে সিজিএস এককে। আমরা আগের অঙ্কটা করেছিলাম এসআই এককে, তাই আমরা সেটা এসআই এককে লিখেছি, বাট এই জায়গায় আমরা এটা সিজিএস এককে লিখব। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্গ সেকেন্ড। শিক্ষার্থীরা, আমি এখানে কোনো রাশির একক লিখিনি। লেখা যায়, লেখা উচিত, লিখলে ভালো, কিন্তু না লিখলেও আলটিমেটলি এটা প্লাস মাইনাস করার পর যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটার এখানে সরাসরি এনার্জির একক আর্গ লিখে দিলে তোমরা নাম্বার পাবে। কিন্তু আবারও বলছি, এখানে প্রত্যেকটা একক লিখে কাটাকাটি করে তারপরে এই এককটা লেখা হচ্ছে সর্বোত্তম। ফিজিক্সে তোমরা সেভাবেই করে থাকো। আমরা এই ক্ষেত্রে অনেক সময় সেই কাজটা করি না, আমরা সরাসরি শেষে আনসারটা লিখে দিই। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে ইলেকট্রনটা যখন প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে উত্তেজিত অবস্থায় যাবে, তখন তার কি শক্তির মানটা এখান থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, এবার আমরা আরেকটা অঙ্কে যাই। আমরা এখানে দেখো এনার্জির যেটা বের করেছি, এই উদ্দীপকটার সাথে আমি একটু অ্যাড করে নতুন একটা উদ্দীপক দিই। ধরো একইভাবে আমি আরেকটা পরমাণু ড্র করার পর তারপর আমি এখানে ইলেকট্রনটাকে এখানে দেখাই, এটাকে বলি ওয়াই মৌল। আর ওয়াই এর ক্লু দেই, ওয়াই ইকুয়াল টু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র বা সবচেয়ে ছোট নিষ্ক্রিয় গ্যাস। তাহলে তোমরা সবাই জানো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এর মধ্যে সবচেয়ে ছোট কে? হিলিয়াম। এটা তোমরা সবাই জানো। এখন দুইটি পরমাণুর স্ট্রাকচার দেওয়া আছে। এখন তোমাকে যদি প্রশ্নে জানতে চায় যে সেই প্রশ্নটা যদি এরকম হয় যে কোশ্চেন হচ্ছে এক্স মৌলের ইলেকট্রনটি যে কক্ষপথে আছে ওই কক্ষপথের শক্তির সাথে ওয়াই মৌলের
উত্তেজিত ইলেকট্রনের শক্তি তুলনা করো, শক্তির তুলনা করো। দেখো প্রশ্নটি বুঝলে খুবই সহজ। এক্স মৌলের ইলেকট্রনটি যেই কক্ষপথে আছে, এটি আছে কোথায়? তৃতীয় কক্ষপথে। ওই কক্ষপথের শক্তির সাথে ওয়াই মৌলের উত্তেজিত ইলেকট্রনের, এটা আছে কোথায়? দ্বিতীয় কক্ষপথে। তাহলে ওয়াই মৌলের উত্তেজিত ইলেকট্রনের শক্তির তুলনা করো। তুলনা বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে এর শক্তির তুলনায় এর শক্তি কত গুণ বেশি বা কত গুণ। তুমি এক্ষেত্রে এইটা ডিভাইডেড বাই এইটা এভাবে বের করতে পারো, অর্থাৎ এটির শক্তি ডিভাইডেড বাই এটির শক্তি। তাহলে একটি মান আসবে, সেটি থেকে আমি আলটিমেটলি সিদ্ধান্তটি দিব। শিক্ষার্থীরা, তাহলে আমরা তো পরিচয় পেয়ে গিয়েছি। এক্স মানে হচ্ছে, আমি এখানে সংক্ষেপে লিখছি, এক্স মানে হচ্ছে হাইড্রোজেন, আর হাইড্রোজেন পরমাণু, বাংলায় লিখি হাইড্রোজেন পরমাণু। আর ওয়াই মানে হচ্ছে হিলিয়াম, ঠিক আছে। এখন আমি তাহলে কি করব? আমি সূত্র লিখব। তাহলে হাইড্রোজেনের জন্য সূত্রটা কি হবে? প্রথমে আমরা সূত্রটা লিখি, ই এন ইকুয়াল টু, নিচে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, উপরে হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4। সুতরাং ই হাইড্রোজেন ইকুয়াল টু হবে, খেয়াল করো, হাইড্রোজেনের ইলেকট্রনটি এখানে উত্তেজিত অবস্থায় তৃতীয় কক্ষপথে আছে। তাহলে আমরা এক্ষেত্রে এন এর মানটা লিখব 3 স্কোয়ার এইচ স্কোয়ার, আর 2 পাই স্কোয়ার এম, জেড এর মানটা আমরা পরে লিখি, জেড হচ্ছে 1 স্কোয়ার। ঠিক আছে, খেয়াল করো, আমি কিন্তু বাকি ভ্যালুগুলা লিখব না, কারণ বাকি ভ্যালুগুলা এর জন্য যা তার জন্যও তাই। যদি তুমি বাকি ভ্যালুগুলা লেখো তাহলে তোমার অঙ্কটা কিন্তু অনেক লম্বা হবে। সো কী দরকার অঙ্কটাকে লম্বা করার, আমরা শর্টকাটেই করি। আচ্ছা, তাহলে সুতরাং ইএইচ ইকুয়াল টু হচ্ছে, দেখো এই 1 আর 3 এটাকে আমি আলাদা করে ফেলছি, তাহলে হচ্ছে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার ইন্টু 1/9। এটিকে আমি 1 নং সমীকরণ দিই। একইভাবে সুতরাং ই অফ, এটা ছিল হিলিয়াম। এখানে একটি কথা বলি, এটা ওয়াই এর মধ্যে আমরা প্লাস চিহ্ন দিয়ে রাখি, প্লাস, এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে রাখি, ঠিক আছে। কেন প্লাস দিলাম? কারণ হিলিয়ামের মধ্যে 2টা ইলেকট্রন থাকে, আমরা হিলিয়াম +1 দিয়ে এই বিষয়টি ব্যাখ্যা করব। কেননা আমরা জানি বোরের মডেল হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, তাই আমরা এখানে হিলিয়াম +1 দিয়ে বিষয়টি করব। তাহলে ই হিলিয়াম +1 বা প্লাস ইকুয়াল টু, আমি যদি ওই সূত্র থেকে লিখি, দেখো একবারে লিখি 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার, এই অংশটা কমন। আর এখানে জেড হবে হিলিয়ামের জন্য কত? 2, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এন কত? এটাও 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, তার মানে এটা কি কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। সুতরাং ই হিলিয়াম +1 ইকুয়াল টু মাইনাস অফ 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। এখন খেয়াল করো, আমাদের প্রশ্নে চাচ্ছে যে তুলনা করো, তাই তুলনা করার জন্য আমি একটা কাজ করতে পারি। আমি প্রথমে এটা লিখি, সুতরাং ই হাইড্রোজেন ডিভাইডেড বাই ই হিলিয়াম +1। শিক্ষার্থীরা খেয়াল করো, এই অংশটি আর এই অংশটি কি কাটা চলে যাবে। আচ্ছা, আমি তারপর প্রথমবারের মতো লিখে দেখাচ্ছি, তাহলে -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, আর এটা আছে 1/9, আর এখানে হবে -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার, আর কিছু নেই। তাহলে আমরা এখানে এটা যদি কাটা দিয়ে দিই, তাহলে এই 1/9টা নিচে চলে আসবে, তার মানে এটা আসবে 1/9। সুতরাং ইএইচ ইকুয়াল টু 1/9 অফ ই অফ হিলিয়াম। খেয়াল করো, এটাই হচ্ছে কম্প্যারিজন বা তুলনা, অর্থাৎ
চিত্রমতে হাইড্রোজেনের ইলেকট্রনটির শক্তি হিলিয়াম +1 শক্তির 9/1 আবার বলছি, উদ্দীপকের চিত্রমতে, তুমি বাংলা কথাটি লিখবে, উদ্দীপকের চিত্রমতে হাইড্রোজেনের ঘূর্ণায়মান ইলেকট্রনটির শক্তি হিলিয়ামের ঘূর্ণায়মান ইলেকট্রনটির শক্তির 9/1। এভাবে আমাকে প্রশ্নটির সমাধান করতে হবে। তাহলে এই অঙ্কগুলো করার সময় অনেকে যে ভুলটা, আসলে ভুল না, যে প্রবলেমটাতে পড়ে সেটা হচ্ছে এই ভ্যালুগুলো তারা লিখে। এই ভ্যালুগুলো অনেক ছোট ছোট ভ্যালু, লিখতে গিয়ে অঙ্কটা বিশাল বড় হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় পরীক্ষার হলে অনেক সময় হয় না। সো আজকে একটি কথা মনে রাখবে, যখন দুইটি মৌলের মধ্যে কম্পেয়ার করতে বলা হবে, ডেফিনেটলি তোমাকে যেই মানগুলো কমন সেই মানগুলো লেখা যাবে না, কারণ সেই মানগুলো অটো বাদ পড়ে যাবে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এই একই উদ্দীপকের মধ্যে আরেকটু চেঞ্জ করে নতুন একটা উদ্দীপক যদি তৈরি করি সেটা কেমন হয়। আমরা এখানে এক্স মৌলের ইলেকট্রনটি যে কক্ষপথে আছে ওই কক্ষপথের শক্তির জায়গায় আমরা যদি শক্তি কথাটা মুছে দিই, শক্তির জায়গায় আমি ব্যাসার্ধ লিখি। ব্যাসার্ধের সাথে ওই কক্ষপথের ব্যাসার্ধের সাথে ওয়াই প্লাস মৌলের উত্তেজিত ইলেকট্রনের ব্যাসার্ধের তুলনা করো। এভাবেও আমরা বিষয়টি ব্যাখ্যা দিতে পারি, ব্যাসার্ধের তুলনা। তার মানে আমার এখানে ব্যাসার্ধটা কাউন্ট করতে হবে কোথা থেকে? নিউক্লিয়াস থেকে। এখানেও ব্যাসার্ধটা কাউন্ট করতে হবে আমার নিউক্লিয়াস থেকে। তাহলে একইভাবে একই ধরনের অঙ্ক এখানে আমার ব্যাসার্ধের সূত্রটা আগে আমরা লিখে নিব। আমরা জানি nতম কক্ষপথের ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে n²h² ডিভাইডেড বাই 4π² mz²। এটি হচ্ছে আমার মূল সূত্র। তাহলে হাইড্রোজেনের জন্য হবে r অফ হাইড্রোজেন ইকুয়াল টু, খেয়াল করো এখানেও আমরা h² বাই 4π² m² এই অংশটার মান লিখব না। n² কত হাইড্রোজেনের জন্য? এটা 1 2 3 নম্বর কক্ষপথ। তাহলে আমরা এখানে লিখব 3² আর z হচ্ছে হাইড্রোজেনের 1। তার মানে r অফ হাইড্রোজেন ইকুয়াল টু হচ্ছে h² ডিভাইডেড বাই 4π² m² ইন্টু 9। এটা হচ্ছে 1 নং সমীকরণ। সেমভাবে r অফ হিলিয়াম +1 ইকুয়াল টু হচ্ছে h² ডিভাইডেড বাই 4π² m² ইন্টু, এখানে আছে এটা কত নম্বর কক্ষপথে? এটা আছে 2 নম্বর কক্ষপথে। তাহলে এটা হবে আমার 2²। আর জ্যাডের মানটা কত? জ্যাডের মানটা হচ্ছে হিলিয়ামের জন্য 2, তাহলে এখানে হয় 2। তার মানে r অফ হিলিয়াম +1 ইকুয়াল টু হচ্ছে h² ডিভাইডেড বাই 4π² m⁴ ইন্টু 2। এবার আমরা তুলনা করি। সুতরাং r অফ h ডিভাইডেড বাই r অফ হিলিয়াম +1 ইকুয়াল টু হচ্ছে, শিক্ষার্থীরা দেখো এখানে হচ্ছে h², এটা কাটা চলে যাবে, 4π² m² ইন্টু 9 ডিভাইডেড বাই h² 4π² m² ইন্টু 2। তাহলে এটা কাটা যাচ্ছে, তার মানে 9/2 ইকুয়াল টু 4.5। সুতরাং RH ইকুয়াল টু 4.5 অফ r অফ হিলিয়াম +1। তাহলে আমরা শেষে কি কথাটা লিখব? আমরা লিখব উদ্দীপকের হাইড্রোজেনের ইলেকট্রনটি যেই কক্ষপথে আছে তার ব্যাসার্ধ উদ্দীপকের হিলিয়ামের ইলেকট্রনটি যেই কক্ষপথে আছে তার ব্যাসার্ধের 4.5 গুণ বা 4.5 গুণ। ঠিক আছে? তাহলে এনার্জি এবং রেডিয়াসের ক্ষেত্রে কিভাবে কম্পেয়ার করতে হয় সেটি আমরা দেখলাম। একইভাবে তোমরা বাসায় ট্রাই করবে বেগ দ্বারাও কিন্তু আমরা সেমভাবে করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা 4টি অঙ্ক দেখলাম। এবার আমরা 5ম ক্যাটাগরি চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা এখানে আমি যেই কাজটি করছি, তোমাকে প্রত্যেকটা ক্যাটাগরির একটি করে অঙ্ক দেখাচ্ছে। তুমি কিন্তু বাসায় যে কাজটি করবে, তুমি যে বইটা ক্রয় করেছো সেই বইটা থেকে যতগুলো সম্ভব অঙ্ক করবে। কারণ আমি যদি প্রত্যেক ক্যাটাগরির একটি করে অঙ্ক দেখাই তাহলে তুমি বাসায় অঙ্ক করার জন্য মানে একটা স্পেস পাবে। আমি যদি শুধু একই টাইপের অঙ্ক করতে থাকি তাহলে তো এই লেকচার আমার 3-4 দিন লাগবে। সো তোমাকে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। আমরা এই উদ্দীপক দেখি আমরা নতুন কিছু করতে পারি কিনা। আমি এখানে ধরো প্রশ্নটা এখান থেকে লিখি। ধরো সেই একই, এটা হচ্ছে সেই একই এক্স, হ্যাঁ, প্রথম পর্যায়ের প্রথম মৌল,
এক্স ইকুয়াল টু হচ্ছে প্রথম পর্যায়ের প্রথম মৌল। তো প্রথম পর্যায়ের প্রথম মৌল বললেও কিন্তু সেটা কাকে, হাইড্রোজেনকেই বোঝায়। ওকে, তাহলে আমি এখানে প্রশ্নটা দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে উদ্দীপকের পরমাণুটি যে কক্ষপথে অবস্থান করছে ওই কক্ষপথের শক্তি সে আমি লিখলাম 25 ইলেকট্রোভোল্ট এবং এর মাইনাস অফ এবং এর ভূমি স্তরের, আচ্ছা এটা 25 না দিয়ে আমরা একটা কাজ করি 5 দিই, হ্যাঁ 5, এবং ভূমি স্তরের শক্তি -13.6 ইলেকট্রোভোল্ট হলে এর বিকিরিত শক্তির কম্পাঙ্ক নির্ণয় করো। বিকিরিত শক্তির কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক নির্ণয় করো। দেখো খুবই সহজ অঙ্ক। উদ্দীপকের পরমাণুটি যেই কক্ষপথে অবস্থান করছে ওই কক্ষপথের শক্তি, তার মানে এটার শক্তি দেওয়া আছে -5 ইলেকট্রোভোল্ট। শিক্ষার্থীরা, ইলেকট্রোভোল্ট কিন্তু বিভব পার্থক্যের একক নয়। ইলেকট্রোভোল্ট হচ্ছে শক্তির একটি ক্ষুদ্রতম একক। ঠিক আছে, সাধারণত ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এই ইলেকট্রোভোল্ট এককটি ব্যবহার করে থাকি। তাহলে এখন এখানে দেখো তৃতীয় কক্ষপথের হচ্ছে -5 ইলেকট্রোভোল্ট আর ভূমিস্তর। এখন এই মৌলটির ভূমিস্তর কোনটি? প্রথম কক্ষপথ। তাহলে এটা ছিল E1 আর এটা হচ্ছে E3। তাহলে প্রশ্নতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে E1 ইকুয়াল টু হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট, E3 হচ্ছে -5 ইলেকট্রোভোল্ট। কম্পাঙ্ক নিউ ইকুয়াল টু ওয়াট? আর এইচ এর মানটা আমরা এখানে লিখলাম এসআই এককে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তাহলে সূত্রটা হচ্ছে ডেল্টা ই ইকুয়াল টু হচ্ছে E3 মাইনাস E1। তাহলে -5 -13.6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে -5 প্লাস 13.6 মানে হচ্ছে 8.6 হচ্ছে ডেল্টা ই এর মান, এত ইলেকট্রোভোল্ট। এইবার আমি যে কাজটি করব, এই ইলেকট্রোভোল্টটাকে জুলে কনভার্ট করব, কারণ আমি অঙ্কটা এসআই এককে করব। তাহলে 1 ইলেকট্রোভোল্টে কত জুল? জুল হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটি হচ্ছে 1 ইলেকট্রোভোল্টের ইকুইভ্যালেন্ট। আমার নিউ লাগবে, তাহলে আমরা জানি এখানে লিখতে পারি ডেল্টা ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। তার মানে খুবই সিম্পল অঙ্ক, নিউটা আমরা এখানে রাখবো এইচ ডেল্টা ই। ব্যাস, আমি এখন ডেল্টা ই এর মানটি এখান থেকে বসিয়ে দিব আর এইচ এর মানটি বসিয়ে দিলেই আমরা নিউ পেয়ে যাব। তাহলে নিউর এককটা কি হবে? কম্পাঙ্ক এসআই এককে সাইকেল পার সেকেন্ড বা হার্টজ। সাইকেল পার সেকেন্ড আর হার্টজ একই কথা। তাহলে দেখো আমরা এখানে কি দেখলাম, শক্তির পার্থক্যের যে কনসেপ্টটি, সেই কনসেপ্টটি থেকেও কিন্তু আমরা অঙ্ক করতে পারি। ঠিক আছে, আমার মনে হয় এই অঙ্কগুলো খুব ইজিলি বোঝা যাচ্ছে। ওকে, এবার আরেকটি ক্যাটাগরি আমরা একটু দেখি। আসলে এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমরা প্রত্যেকটা ক্যাটাগরির একটা করে আসলে অঙ্ক দেখার চেষ্টা করছি। এবার আমরা দ্য ব্রোগলির যে সূত্রটা আছে সেটা থেকে আমরা একটা অঙ্ক দেখার চেষ্টা করি, ল্যামডা ইকুয়াল টু h/mv। আচ্ছা, এক্ষেত্রে ধরো প্রশ্নটা যদি এরকম হয় যে কোনো ইলেকট্রনের
তরঙ্গ দৈর্ঘ্য 1 ন্যানোমিটার হলে এটি কত বেগে ঘূর্ণায়মান থাকবে। তাহলে আমরা দেখো এখানে কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1 ন্যানোমিটার, তার মানে এই মানটা আসবে 1 × 10⁻⁹ মিটার। সূত্রটি হচ্ছে ল্যামডা = h/mv। তাহলে বেগ যাচ্ছে, বেগ ইকুয়াল টু কত, m হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি, আর h তো আমরা জানি 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে যে ভিটা পাবো সেটা হচ্ছে 6.626 × 10⁻34, আর এখানে হচ্ছে 9.1 × 10⁻31 × 1 × 10⁻9 এত মিটার পার সেকেন্ড। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি কিন্তু অঙ্কটি এখানে আমার জাস্ট এই মুহূর্তে যেটি মনে এসেছে সেটি আমরা লিখেছি। আমাকে অঙ্কটি একটু করে দেখতে হবে, এই কারণে যে এই বেগটির মান আলোর বেগের চেয়ে বেশি হওয়া যাবে না। আলোর বেগের চেয়ে কখনো ইলেকট্রনের বেগ বেশি হতে পারে না। তাহলে ভি হচ্ছে m × ল্যামডা আর উপরে হচ্ছে h। তাহলে আমরা যদি একটু মানগুলো বসিয়ে দেখি যে কেমন আসে, 1/9 এত পূরণ 6.626 এত 34 মাইনাস, ওকে হ্যাঁ এটি হবে 7 1 2 3 4 5 5 7.28 × 10⁵ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইভাবে আমরা যেই তরঙ্গ দৈর্ঘ্যের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু দ্য ব্রোগলির ইকুয়েশন অনুযায়ী করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই ব্রোগলির যেই ইকুয়েশান, ব্রোগলির ইকুয়েশান থেকে অনেক সময় প্রশ্নে আমার শক্তির মান দেওয়া থাকে, শক্তির মান থেকে আমাকে অঙ্ক করতে হয়। ঠিক আছে, অর্থাৎ ধরো দিয়ে দিল যে আলফা কণার শক্তি, গতিশক্তি 1 জুল। হ্যাঁ, তাহলে আলফা কণার গতিশক্তি মানে কি, তীব্র বেগে ধাবমান আলফা কণার গতিশক্তি দেওয়া আছে। ঠিক আছে, খেয়াল করো আমরা গতিশক্তি জানি 12 mv² = 1। এখন আলফা কণার যে এমটা সেটা কিন্তু আমাকে বের করে নিতে হবে। এই ধরনের অঙ্কে কি চাইতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য চাইতে পারে। হ্যাঁ, গতিশক্তি এত জুল হলে এর তরঙ্গ দৈর্ঘ্য কত। ব্রোগলির ইকুয়েশন অনুযায়ী যখন কোনো কিছু গতিশীল থাকে তার কণা বৈশিষ্ট্য থাকে, তার তরঙ্গ বৈশিষ্ট্য থাকে। তাহলে এখান থেকে দেখো আমি ভিটা বের করে নিতে হবে। তাহলে এটা হবে কত, 1 × 2 আর নিচে হবে m√(। এখন m হচ্ছে আলফা কণার ভর, তাহলে আলফা কণার ভর, খেয়াল করো আলফা কণাতে কি কি থাকে, 2টা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে। তাহলে প্রোটনের ভর আর নিউট্রনের ভর প্রায় সমান। তাহলে আমরা কি করতে পারি, 4টা প্রোটন ধরতে পারি। এক একটা প্রোটন হচ্ছে 1.67 × 10⁻27। তাহলে আলফা কণার ভর হচ্ছে 4টা প্রোটনের ভর, 4টা প্রোটনের ভর মানে হচ্ছে এত কেজি। তাহলে আমি যখন এখানে m এর মানটি বসিয়ে দিব তখন এটা ক্যালকুলেটরে চাপ দিলে অ্যাকচুয়ালি আসবে। আমি জাস্ট এখানে মানটি লিখে রাখছি এত। তাহলে এটা হচ্ছে ভি। আচ্ছা, পরবর্তীতে খেয়াল করো আমি ভি এর পরে আমরা এখানে কি করব, ল্যামডা = h/mv এই সূত্রে যাব। তাহলে h এর মান কত লিখব, এটা SI এককে করছি 6.626 × 10⁻34
আর m এর মান হচ্ছে এইটা 4 × 1.67 × 10⁻⁻27। আর v এর মান কত? v এর মান হচ্ছে এই যে এখান থেকে আমি যেটা পাবো সেই মানটা, এই যে এখানে ধরো আমি মানটা যদি ধরে নেই y, তাহলে এই মানটা এখানে বসাবো। বসানোর পরে আমি যে উত্তরটা পাবো সেটি হচ্ছে এখানকার আনসার। তার মানে সরাসরি দ্য ব্রগলির ইকুয়েশন আসতে পারে, আবার ব্রগলির ইকুয়েশনটাকে একটু মডিফাই করেও আমার কি হতে পারে, পরীক্ষায় অঙ্ক আসতে পারে। তো এখানে আমরা বেশ কিছু ক্যাটাগরির অঙ্ক দেখলাম। শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, অঙ্কগুলো তোমরা বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং ক্যালকুলেটরে প্রেসিং করার সময় অবশ্যই সঠিক মানটি প্রেস করতে হবে, আদারওয়াইজ অঙ্কে ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। আরেকটি কথা বলছি, কখনো এগুলো অতিরিক্ত টেনশন নিয়ে করার কোনো কিছু নাই, খুবই সহজ। তুমি তোমার দৃষ্টিভঙ্গিটি যেমন করবে পড়াশোনাটা তেমন হবে। তোমার দৃষ্টিভঙ্গিটি যদি পজিটিভ হয় যে এটা মজার জিনিস, তাহলে দেখবে অনেক ভাল লাগছে। ঠিক আছে? এক ধরনের মোহ থাকতে হবে পড়াশোনা যে কোনো কিছুর প্রতি, এক ধরনের মোহ ভালোবাসা থাকতে হবে, তাহলেই সেখানে ভালো করা যায়। তোমার যদি সেটার প্রতি ভালো লাগা তৈরি না হয় তাহলে কিন্তু তুমি পারবে না। আরেকটি কথা হচ্ছে, প্রথম কাজ করতে গেলে দেখবে কিছু সমস্যা হচ্ছে, পারছো না, কষ্ট হচ্ছে, ভুলে যাচ্ছ, ভালো লাগছে না, তার মানে তুমি শিখতেছো। যে কোনো লার্নিংয়ের প্রথমে কিন্তু মানুষ পারে না, প্রথমে মানুষের কষ্ট হয়। তার মানে যখন তুমি পড়তে গিয়ে ভুল করছো, কষ্ট হচ্ছে, তোমাকে বুঝতে হবে তুমি আসলে শিখছো, এবং এই শেখাটাই, এই ভুল করতে করতে একসময় দেখবে সেখানে পারফেকশন চলে আসবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।